বিতরণের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই ধান উৎপাদন 11 মিলিয়ন টন থেকে 1336 মিলিয়ন টন বৃদ্ধি পায়। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্য আপৎকালীন মজুদ গড়ে তুলতে জিয়াউর রহমানের নতুন খাদ্য গুদাম তৈরির উদ্যোগ গ্রহণ করেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছে থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেন। তাই শাসন আমলে ধানের ব্যাপক ফলনের জন্য বাংলাদেশের থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয়। ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি 1978 সালে শস্য গুদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেন। পল্লী বিদ্যুতায়ন কর্মসূচি। বিদ্যুতের উন্নয়ন ও সভ্যতার বড় নিয়ামক মনে করেন 1977 সালে অক্টোবর মাসে জিয়াউর রহমান মনে করেন 1977 সালে অক্টোবর মাসে জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড RIB প্রতিষ্ঠা করেন। ফলে বাংলাদেশে 98% গ্রাম এবং 5% 8 মিলিয়ন কৃষি পরিবারের বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করছেন, যা তৃতীয় বিশ্বের অন্যতম সফল ঘটনা। তিনি 1976 সালে বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। BCIC প্রতিষ্ঠা। কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান নতুন সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন, যা BCICর আওতাধীন। চিনি শিল্প উন্নয়নের নীতিমালা প্রণয়ন। আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্প উন্নয়নে 1976 সালে বাংলাদেশে সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায়। উপজাত ভিত্তিক পণ্য বিদেশে রপ্তানি সুযোগ তৈরি হয়। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও অক্রান্তিক প্রচেষ্টায় 1977 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গবেষণা কৃষি গবেষণা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও অক্রান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা দেশের কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখছেন। উত্তর অঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে বরেন্দ্র অঞ্চলে শস্য ভাণ্ডার রূপান্তরিত করে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকদের ঘাটতি পূরণের কৃষি যান্ত্রিকরণ প্রকল্প চালু করেন। আধুনিক বায়োটেকনোলজি গবেষণা স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উদ্ভাবন করেন। কৃষি নব দিগন্তরের সূচনা হয়। নন ইউরিয়া সার যেমন TSP, MPO এবং DMP সারের উপর প্রথম ভর্তুকি চালু করেন। কৃষি গবেষণা সম্প্রসারণের বিভাগ বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ী করেন ব্যবস্থা করেন। ফলে কৃষি ক্ষেত্রে বিপ্লবী পরিবর্তন সাধিত হয়। 5,000 টাকা কৃষি ঋণ ও 25 বিঘা জমি খাজনা মওকুফ করেন। মঙ্গাপ্রবণ এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি 500 কোটি টাকার তহবিল এবং চর অঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে 500 কোটি টাকার চর জীবিকা প্রকল্প গ্রহণ করেন। 2004 সালে সংগঠিত প্রকল্পকারী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তৎকালীন 204 কোটি টাকা কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন। উল্লেখ যে 2005-06 এবং 2006-07 অর্থ বছরে কৃষি ভর্তুকি ও পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় 1,100 কোটি টাকা। 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফুল মূল্যের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র 4% সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করেন। কৃষি ক্ষেত্রে আওয়ামী লীগের দুর্নীতি।
রূপান্তরযোগ্য কাঁচা পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের স্বর্ণতলা ভবন নির্মাণ করেন আওয়ামী লীগ ঠিকাদারি প্রতিষ্ঠান। 158 কোটি টাকার দুর্নীতি করে কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার কম্বাইন্ড হারভেস্ট বালাইনাশক সার ইত্যাদি কৃষকদের প্রণোদনা দেওয়া হয়। কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগের নেতা কর্মী ব্যতীত সত্যিকারী কৃষকের এই সুবিধা থেকে বারবার বঞ্চিত হয়েছেন। ফলে এই ক্ষেত্রে লক্ষ লক্ষ কোটি টাকা আর্থিক দুর্নীতি সংঘটিত হয়েছে। খামার যান্ত্রিকরণের প্রকল্প, এই প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ মতামত অপেক্ষা করে উচ্চ দরে যন্ত্রপাতি কিনা বাজার যাচাই না করে হয়েছে। কম অশ্বশক্তির কৃষি যন্ত্রপাতি কিনা নাম সমগ্র সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্ন মানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পে শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। এলডিপিজিপির পানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন ক্রেন নামে নিম্ন মানের অকেজ মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিক লুটপাট করা হয়েছে। উক্ত প্রকল্পে নিম্নমানের দেশি আল্ট্রা সাউন্ড মেশিন বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে, যা অকেজ হয়ে পড়ে আছে। নিডল সিরিজ ফুল বক্স সরবরাহ না করে কোটি কোটি টাকা বিল তুলে নিয়ে গেছে আওয়ামী লীগের ঠিকাদাররা। 20 কোটি টাকা ব্যয়ে সাভারে টিএমআর কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছরে একদিনও চালানো সম্ভব হয়নি। বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 47,322 কোটি। মোট বরাদ্দের 5.9%। এটা খুবই অপ্রতুল্য। অথচ 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 65%। 2023-2024 অর্থ বছরে সংশোধিত বাজেটে কৃষি খাতের ভর্তুকির পরিমাণ ছিল 2,500 কোটি টাকা। বর্তমান অর্থ বছরে ভর্তুকির পরিমাণ 17,261 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 8,383 কোটি টাকা কম। সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মান থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2004 বাংলাদেশে বিশেষ প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের মধ্যে 8ম স্থানে রেখেছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুসারে দেশের প্রায় 22% মানুষ খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে। বাংলাদেশের সেচ যন্ত্রে প্রায় 80% ডিজেল চলতি এবং বাকি প্রায় 20% বিদ্যুৎ চালিত। 2023 সালে আওয়ামী লীগ সরকার ডিজেলের দাম বাড়ায় 42% এবং বিদ্যুতের দাম বাড়ায় 2022 সালে 19% এবং 2003 সালে 15%। ফলে বোরো ধানের বিগত প্রতি কৃষকের উৎপাদন খরচ বাড়ে 1 থেকে 1,500 টাকা। একই সাথে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি 4টি সারের কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করা বিঘাতে প্রতি উৎপাদন খরচের বাড়ে 850 টাকা। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহী রবি ও অভিনাথ মর্মান্তিক আত্মহত্যা করেন। সেচ পাম্প স্থাপনে স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নালিতা বাড়ির শফিউদ্দিন। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকদের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবে।
কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় ক্ষেত্রে স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। সেচ ব্যবস্থা সংকট নিরসনে শহীদ জিয়াউর রহমান ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনর্বর্তন করা এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বেরিড পাইপলাইন পদ্ধতি সম্পূর্ণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা হবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্পী কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। সব সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করে উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন যাবতীয় মৌসুম ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ বিশেষ বিবেচনা করা হবে। শহীদ জিয়াউর রহমানের পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যক্রমভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। অর্থাৎ স্ব অঙ্গীনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে। কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্মত বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে বীজ ব্যাংকে তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। জাতীয় বাজেট কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মাড়াইয়ের জন্য স্থায়ী খাস জমিগুলো শস্য মাড়াইয়ের উপযোগী করে তুলে প্রাকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দর গ্রহণ করা হবে। মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ তাজুলকে। তারেক রহমানের যে বার্তা, এই বার্তা পাঠ করে শোনার জন্য আপনারা সকলে বুঝলেন আওয়ামী লীগের মানে জিয়াউর রহমানের আমল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত কৃষি খাতে কে উন্নয়ন করেছে এবং কে কোটি কোটি টাকা লুটপাট করেছে। বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের এই কৃষকদের ধোঁকা দেওয়ার জন্য আওয়ামী লীগ কি করেছে? অচল মেশিন এনে বিদেশি সিল মেরে শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে এই কৃষি সমাবেশে আমরা সমবেত সকলেই হয়েছে এই জন্য এই এলাকার কৃষকদের মাঝে কি সমস্যা আছে জানার জন্য। কৃষকরা তাদের আবাদ কিস্তির মধ্যে কি বুঝতেছে না, কি কীটনাশকের প্রয়োজন, কখন কোন সারের প্রয়োজন। আপনারা যদি আপনাদের এলাকায় যারা কৃষক দলের নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেন, ওনারা আপনাদের বার্তা জেলা কৃষক দলের মাঝে দেবে। জেলা কৃষক দল পাশেই এগ্রিকালচার অফিস রয়েছেন, কৃষি খামার রয়েছেন, এখানে ভিএস রয়েছেন প্রতি এলাকার দায়িত্বে। ওনারা আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের পাশে এসে দাঁড়াবে। প্রয়োজনে যদি আপনারা চাষাবাদের ব্যাপারে অনেক কিছু না বোঝেন তাহলে ওনারা এসে আপনাদের মাঝে সেমিনার করাবে, আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে যে কি হয়, আলু চাষ এইভাবে করতে হবে, বেগুন চাষ এইভাবে করতে হবে এবং শাকসবজি এইভাবে চাষ করতে হবে, ধান চাষ এইভাবে করতে হবে, পাট চাষ এইভাবে করতে হবে। তারেক রহমান বাংলাদেশের কৃষকদেরকে নিয়ে বিভিন্ন ধরনের চিন্তাধারা তার মাঝে আছে। তার বাবার অসমাপ্ত কৃষকদের নিয়ে যে কাজগুলো, উনি সেই কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে বাংলাদেশে কৃষক দলকে নিয়ে উনি
সাধারণ কৃষকদের মাঠে ময়দানে গ্রামে গঞ্জে গিয়ে সেই কৃষকদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য উনি আহ্বান করেছেন এবং যার লক্ষ্যে আজকে এই সমাবেশ। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সদস্য, সাবেক পৌর যুব দলের দুইবারের সভাপতি জনাব ওয়াজেদ আলী ঝিনুক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ৬ নং বেলগাছা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব রিপন রহমান, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব রকুনুজ্জামান রুকু, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদর থানার সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব সহ আমাদের সফরসঙ্গী, সেই সঙ্গে মঞ্চের সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সুধী, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই কৃষক সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের যে নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কৃষকদের নিয়ে ভেবেছেন, চিন্তাধারা করেছেন, বিদায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একটি দলকে গঠন করেন। আমরা এই কৃষকদের কৃষি দল কেন, কৃষক দল কেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন একসময়, আপনারা মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন যে একসময় আমাদের দেশে সেচ ব্যবস্থা ছিল না, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্যালো মেশিনের ব্যবস্থা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই করে এদেশে নিয়ে আসেন এবং উন্নত জাতের ধানের বীজ যে ইরি ধান, আজকে যে আমরা ইরি ধান আবাদ করি, ইরি ধান, এই ইরি ধান বাংলাদেশে নিয়ে আসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষকে, কৃষকদের নিয়ে ভেবেছেন, যে উনি বলেছেন যদি কৃষকরা ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ কারণে একটি প্রবাদ বাক্য বলেছেন যে উঠানে গাছ, পুকুরে মাছ, গোলা ভরা দান, জিয়ার অবদান। কি কথাটি সত্য বললাম? এবং আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান কৃষকদের কথা চিন্তা করে বলছেন, এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছে কোন জায়গা পতিত রাখা যাবে না, যেখানে পতিত জায়গা থাকবে সেখানে 2টি গাছ লাগান। কারণ আজকের এই চারা গাছ একটি সময়ে যে আপনার একটি সম্পদে পরিণত হবে। কারণ একটি গাছকে যদি লাগান, সেই গাছের পরিচর্যা করেন, সেই গাছটি এক সময় যে 20,000 50,000 টাকা বিক্রি করা যায় কি না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের কথা চিন্তাধারা করে বিদেশ থেকে যখন শ্যালো মেশিন নিয়ে আসেন, বিদেশ থেকে শুধু শ্যালো মেশিন নয়, কৃষকদেরকে এই শ্যালো মেশিন ঋণের মাধ্যমে শ্যালো মেশিন বিতরণ করেছিলেন। এটি কথা কি সত্য? যারা মুরব্বী আছেন তারাই ভালো জানেন। কারণ আমরা শুনেছি আমাদের বাপদাদার কাছ থেকে যে শ্যালো মেশিন যখন নিয়ে আসে, মানুষকে এই শ্যালো মেশিন ক্রয়ের ক্ষমতা ছিল না, আর ক্রয়ের ক্ষমতা ছিল না বিধায় শ্যালো মেশিনটাকে মানুষের মাঝে, কৃষকের মাঝে স্বল্প ঋণে এই শ্যালো মেশিন বিতরণ করেছিল। এখনো ওই চীন থেকে যে মেশিনগুলো নিয়ে এসেছিল এবং স্বল্প ঋণে বিতরণ করেছিল, এখনো অনেক বাড়িতে গিয়ে দেখবেন যে ওই শ্যালো মেশিন এখনো রয়েছে, এখনো। এবং আরেকটি জিনিস যেটা নিয়ে এসেছিল, গভীর নলকূপ, অর্থাৎ ডিপ টিউবওয়েল। এক সময়, এখন কিন্তু হলো কি ইলেকট্রিক দিয়ে, মোটর দিয়ে সেচের কাজ চলে, কিন্তু এক সময় গভীর নলকূপ, ডিপ টিউবওয়েলের ব্যবস্থাপনা এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হতো তাহলে বাংলাদেশের স্বাধীনতার স্বাদ পেত না। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনে তিনি যুদ্ধ করেছেন, তেমনি ভাবে এই দেশের স্বাধীনতার ঘোষণাপত্র জিয়াউর রহমানই পাঠ করেছিল।
কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিল। এটি কি সত্যি না মিথ্যা? সংগ্রামী সাথী বন্ধুগণ, শীতের রাত, কনকনে ঠান্ডা, আপনারা কষ্ট করবেন, কষ্ট করার দরকার নেই। আমরাও চাই স্বল্প সময়ের মধ্যে একটু দু একটি কথা বলে আমাদের দল আগামী দিনে কি করতে চায়, দু একটি কথা বলে আমরা দ্রুত আপনাদেরকে বিদায় দিব আপনাদের কাছ থেকে। সেই সাথে আমরা যে কথাটি বলতে চাই, কৃষক দল গঠন মানে কি, আপনাদের কৃষকদের কি উপকারে আসবে, আপনারা কেন কৃষক দল করবেন? আমরা কৃষক দল আপনাদের করতে বলতেছি, কৃষক দল এই ইউনিয়ন একটি হবে, এর কারণটি কি? আপনারা যদি কোনো সুবিধা ভোগ করতে না পারেন তাহলে কৃষক দল কেন? আপনারা জানেন ব্লক সুপারভাইজার অর্থাৎ বিএস বলা হয়, ব্লক সুপারভাইজার যারা কৃষকের এই খামার বাড়ি, যেটিকে বলে খামার বাড়ি, কৃষি সম্প্রসারণ অফিস, ব্লক সুপারভাইজাররা এলাকায় এলাকায় কিন্তু ঘোরে। কি জন্য ঘোরে? কৃষকদের উপকার করার জন্য। কোন ধানে কি পোকা ধরেছে অনেক সময় কৃষকেরা বুঝতে পারে না। যদি কোনো ব্লক সুপারভাইজার আপনাদেরকে কোনো সহায়তা দিতে অনীহা প্রকাশ করে, নিঃসন্দেহে আপনারা আমাদের জেলা যারা কৃষক দলের নেতৃবৃন্দ রয়েছে আপনারা তাদের শরণাপন্ন হবেন। আমরা কৃষি সম্প্রসারণ থেকে বীজ দেওয়া হয়, সার দেওয়া হয় বিনামূল্যে। প্রান্তিক কৃষকদের কিন্তু কি দেওয়া হয়? সার, বীজ, বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়। এই সুবিধাগুলো যাতে পান, এই সুবিধার থেকে যেন আর আপনারা বঞ্চিত না হন, এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার লগ্ন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কৃষক দল নির্মাণ করেন, কৃষক দল প্রতিষ্ঠা করেন। সেই আপনাদের এই উপকারে যাতে আসে, আপনারা যারা বিভিন্ন সুযোগ সুবিধা পান, এজন্য আমরা আমাদের ইউনিয়নে একটি কৃষক দলের কমিটি উপহার দিয়েছি। সেই কৃষক দলের সঙ্গে যদি আপনারা সমন্বয় করেন, যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক, আগামী দিনে তরুণের যে অহংকার আমাদের তারেক রহমান, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায়, ইনশাআল্লাহ কৃষকদের নিয়ে কাজ করবে, কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করবে। ইনশাআল্লাহ এটি আপনাদের সর্বোপরি সর্বশেষ যেটি কথা, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, কৃষক সমাবেশ শুধু ইউনিয়ন নয়, আমার মনে হয় প্রতিটি পাড়ায় পাড়ায় করা উচিত। এই জন্য করা উচিত, আমরা অনেক কিছু জানি না, আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের কিছুই বুঝি না। আমি ছোট্ট একটি ব্যাপার বলবো, আমরা এই যে স্ক্রিমের সময় না, আমরা স্ক্রিমের সময় ধান চাষ করছি। কি করছি? প্রতিদিন আমরা 2 দিন 3 দিন পর পর ধানের মধ্যে পানি দিচ্ছি, ক্ষেতের মধ্যে পানি দিচ্ছি। এর ফাঁকে হচ্ছে কি, জমির মধ্যে আমরা গ্রাম্য ভাষায় যেটা বলি যে নেলফা ধরে, নেলফা বলে না, নীল 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 হয়। এতে আমাদের খুব ক্ষতি হয়। আবার আমরা যদি 3 দিন পর পর পানি দেই, পানি খরচটাও খুব হয়ে যায়, তেলের খরচ অনেক হয়ে যায়, অথবা বৈদ্যুতিক খরচ অনেক হয়ে যায়। এর জন্য বৈদ্যুতিক পদ্ধতিতে আবার চাষাবাদ করা যায়। কিভাবে যায়? আপনারা যদি আপনাদের বাসায়, সবার বাসায় বাঁশ আছে, বাঁশের যদি এটা চোঙা বানিয়ে নেন, আপনারা বাঁশের চোঙাটা স্বাভাবিক 1 ফিট হয়, এই 1 ফিট কেটে নিলেন আপনারা, এই দিকেও সমান, ওই দিকে। আমরা ওই যে ফুকনি বলি না, চুলের মধ্যে ফুকে, ওই ধরনের আমরা একটা মোটা বানিয়ে নেব। মোটা বাঁশ বানিয়ে নেওয়ার পরে আমরা জমির মধ্যে সেটি যদি গেড়ে দিই, একটা জায়গা 4 কানি 4টে গাড়বো আমরা। গাড়ার পরে দেখা যাচ্ছে আমরা পানি দিলাম, পানি দেওয়ার পরে এই পানিটা জমি থেকে শুকিয়ে গেল, জমি সমমান হয়ে গেল, তখন আমরা আবার পানি দিই। এই পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা কি করবেন? প্রতিদিন ওটা মাপবেন, পরের দিন গিয়ে মাপবেন কি হলো। ওই চোঙাটার মধ্যে আপনার হচ্ছে আজকে 1 ইঞ্চি শর্ট, আবার পরের দিন 1.5 ইঞ্চি শর্ট, পরের দিন 1.5 ইঞ্চি শর্ট, এইভাবে যখন 4 ইঞ্চিতে আসবে তখন আপনারা পানি দিবেন। এর মধ্যে হবে কি, আপনারা যদি এইভাবে পানি দেন তাহলে আপনার হচ্ছে জমির মধ্যে হচ্ছে নেলফাটা ধরবে না। দ্বিতীয়ত হচ্ছে জমি আপনার হচ্ছে থোকা বেশি হবে, আপনার থোপ, আমরা যেটা থোপ বলি সেটা থোপটা হবে, আবার জমিটা সবসময় ভালো থাকবে। এই জন্য আপনার পানি খরচটাও আপনাদের আবার কমে গেল, এতে আমাদের কোনো ক্ষতি নেই এবং পানি সাশ্রয় হবে। সম্মানিত নেতৃবৃন্দ, এই জন্য প্রয়োজন প্রতি এলাকায় এলাকায় কৃষি সমাবেশের, কৃষকদের
যে মনের কথা তারা কি না বোঝে, এই জন্য আপনারা আপনাদের এলাকায় কৃষকদের যে নেতা রয়েছে কৃষক দলে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। সম্মানিত নেতৃবৃন্দ, শীতের রাত, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব রকুনুজ্জামান রুকু ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নে আনসার ফিল্ড মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের সামনে উপবিষ্ট সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা কি ভালো আছেন? শহীদ জিয়ার গড়া দল, খালেদা জিয়ার মনোবল, তারুণ্যের অহংকার তারেক রহমানের জাতীয়তাবাদী কৃষক দল। ধন্যবাদ সবাইকে। কিছুক্ষণ আগে 3 মাস ব্যাপী জাতীয়তাবাদী কৃষক দলের একটি লিফলেট আমার এক ভাই আপনাদেরকে পরে শোনালেন। এখানে 4টি পয়েন্ট ছিল। একটি পয়েন্ট ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে উনি বাংলাদেশের জনগণের জন্য কি কি বাস্তবায়ন করছে, আপনাদেরকে বিস্তারিত পরে শোনাচ্ছেন। আরেকটি পয়েন্ট ছিল ওখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শাসন আমলে উনি এই দেশের কৃষকের জন্য কি কি বাস্তবায়ন করেছে সেটাও বিস্তারিত আপনাদেরকে পরে শোনাচ্ছেন। আরেকটি পয়েন্ট ছিল বিগত 15 বছর বাংলাদেশের একজন ফ্যাসিস্ট ব্যক্তি দ্বারা পরিচালিত 15টি বছর উনি এই দেশে কৃষকদেরকে কিভাবে পদদলিত করেছে তার একটি পয়েন্ট ছিল। আরেকটি পয়েন্ট ছিল আগামীতে বিএনপি আপনাদের মাধ্যমে ধানের শীষ প্রতীকের মাধ্যমে ক্ষমতায় আসলে কি কি উন্নয়নমূলক কাজ করবে সেটারও বিস্তারিত ছিল। ধন্যবাদ সকলকে। আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল 19 দফা, খালেদা জিয়ার ছিল 2030 ভিশন, তারুণ্যের অহংকার তারেক রহমানের হল 31 দফা। এই 3টি জিনিস বাস্তবায়ন হলে আগামীতে বাংলাদেশের জনগণের যে মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিনোদন কোনটি বাকি থাকবে না, প্রত্যেকটি বাস্তবায়ন হবে। এবং এই 31 দফার মধ্যে একটি পয়েন্ট আছে, 27 নম্বর পয়েন্ট। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে এই কৃষকদের জন্য কি বাস্তবায়ন করবে সেটা একটু বিস্তারিত আপনাদেরকে আমি বলতে চাই। কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে। শস্য বীমা, পশু সম্পদ বীমা, মৎস্য সম্পদ বীমা, পোল্ট্রি সম্পদ বীমা প্রবর্তনের মাধ্যমে কৃষকের উৎপাদন সুক্ষমতা, নিরাপদ ও সুরক্ষিত রাখা হবে। এজন্য প্রয়োজনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রদান করা হবে। নিরাপদ কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি, ফসল বহুমুখীকরণ, কৃষি আধুনিকায়ন, কৃষি গবেষণা
ও কৃষি শিক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কৃষি পণ্য বিপণনে মধ্যস্বত্বভোগীদের উৎপাদ দমন করা হবে। উপজেলা পর্যায়ে কৃষি খামার গঠন ও হিমাগার স্থাপনে উৎসাহ দেওয়া হবে। কৃষি জমির অকৃষি কাজে ব্যবহার নিরুৎসাহিত করা হবে। কৃষি ঋণকে কৃষক বান্ধব ও সহজীকরণ করা হবে। কৃষক পরিবার শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ সহায়তা প্রদান করা হবে। আগামীতে বিএনপি আপনাদের ধানের শীষ মার্কার প্রতীকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে তারুণ্যের অহংকার তারেক রহমান আপনাদের জন্য আমি যে কথাগুলো বললাম প্রতিটি বাস্তবায়ন করবে। আর দুই একটি কথা বলে শেষ করতে চাই। আপনাদের এই ইউনিয়ন পরিষদে মনে হয় বিএস আছে। বিএস আছে কি? মানে ব্লক সুপারভাইজার। এনার কাজ হলো কৃষকের দ্বার প্রান্তে যাওয়া এবং আপনাদের প্রতিটি ঘরে যাবে উনি। আপনাদের কৃষি কাজে এবং যে ফসল ফলান তার কি কি সমস্যা বা কি কি রোগ হয় তা উনি বাস্তবে মাঠে দিয়ে দেখবে এবং আপনাদেরকে উনি সর্বাত্মক সহযোগিতা করবে। যদি উনি না যায় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের দ্বার গোড়ায় তাকে পৌঁছাবো, সে যেভাবে হোক। কারণ আমি বলতে চাই এই সরকারের যত সুযোগ সুবিধা এই ব্লক সুপারভাইজারের কাছে আসে। আর আমি এই কথাটি বারবার বলতেছি কেন, বিভিন্ন ইউনিয়নে কিছুদিন আগে চিলমারির ব্লক সুপারভাইজার আমার কৃষক ভাইদেরকে কোনো সুযোগ সুবিধা না দিয়ে উনি ওই বীজ ওই সার বাজারে বিক্রি করে। বিক্রি করতে দেয়া আমার কৃষক দলের ভাইয়ের কাছে হাতে নাতে ধরা পড়ে এবং তাকে আমরা কি করছি, উপযুক্ত শাস্তি দিয়েছি। তাহলে আপনারাও কি আপনাদের এই ইউনিয়নের ব্লক সুপারভাইজারের সাথে সবসময় যোগাযোগ করবেন কি করবেন না? অবশ্যই করবেন। আর দুই একটি কথা বলে শেষ করতে চাই। কিছুদিন আগে ওয়াজ মাহফিল করতে গেলে পারমিশন লাগতো, এখন কি পারমিশন লাগে? কোনো পারমিশন লাগে না। মানে আর কোনো দালালের কোনো দৈরাত্য নাই। আরেকটি কথা বলি, আমার মনে হয় এই এলাকায় এই মঞ্চে যারা উপস্থিত আছেন অনেকের বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে না? কিছুদিন আগে বিগত 15 বছর তারা প্রাইমারির বই থেকে হাই স্কুলের বই থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে দিয়েছিল। কি দিয়েছিল? কিন্তু আজকে ওই প্রাইমারি ওই হাই স্কুলের বইয়ে আবার পুনর্বর্তন হয়েছে কার নাম? শহীদ জিয়ার নাম। আর ওই বই থেকে একবারে বিলীন হয়ে গেছে ওই ফ্যাসিস্ট সরকার। এবং ওই বইয়ে সুন্দরভাবে লিখছে এই দেশের জনগণ, এই দেশের জনগণের চাপে, এই দেশের সাধারণ জনগণের চাপে দেশ ছেড়ে উনি কি করছে? পালিয়ে গিয়েছে। তাহলে ইতিহাস বলে দেয়, প্রকৃত ইতিহাস এই দেশের রাষ্ট্রনায়ক, এই দেশের স্বাধীনতার ঘোষক প্রকৃতপক্ষেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর কিছুদিন যারা ভুল ইতিহাস লিখেছে তারা আবার কি হয়ে গেছে? পালিয়ে যে পালানোর ইতিহাস বইয়ে লিখিয়েছে। তারা একবারে কি হয়েছে? এ দেশ থেকে বিতাড়িত হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। একটি পরিবারে চাল ডাল তেল লবণ যা কিছু লাগে প্রত্যেকটি পরিবার একটি করে ফ্যামিলি কার্ড পাবেন। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি
পরিবারে ফার্মার্স কার্ড পাবেন। এই ফার্মার্স কার্ড হলে আপনাদের কৃষকদের সবচেয়ে বেশি উপকার হবে। বাংলাদেশে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ বেশি, প্রাকৃতিক দুর্যোগে যদি কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় তার সঠিক মূল্য আপনারা পাবেন সরকার থেকে। তাই আগামীতে ধানের শীষ প্রতীক মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন। পরিশেষে আমি একটি কথা বলে শেষ করে দেই। অনেক রাত হয়েছে। কৃষক দলের একটি সুন্দর স্লোগান আছে, ফলাবো ফসল, গর্ব দেশ, গণতন্ত্রের বাংলাদেশ। তাহলে আগামীতে আপনাদেরকে মনে রাখতে হবে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আপনারা প্রায় তারেক রহমানের বক্তব্য শোনেন অনলাইনে। উনি কি বলছে যে আমাকে ভোট দেন, বিএনপিকে ভোট দেন। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকেই দেবেন। এবং বিগত সরকারের 15 বৎসরে ওনারা দিনের ভোট কি দিনে করছিল না দিনের ভোট রাতে করছিল? দিনের ভোট রাতে করছিল। তাহলে আগামীতে দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ আছে? আর কোনো সুযোগ নাই। এই জন্য আপনাদেরকে এই বেলগাছা আনসার ফিল্ডে অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, যেন ওই সকল ফ্যাসিস্ট, ওই সকল দালাল আর যেন এই ধরনের কীর্তিকলাপ বা কার্যকলাপ করতে পারে না। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, শীতের রাত, বক্তব্য আমরা আর দীর্ঘক্ষণ করব না। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আহ্বায়ক এবং আজকের এই সভার প্রধান অতিথি জনাব রিপন রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুড়িগ্রাম জেলা কৃষক দলের অধীনস্থ কুড়িগ্রাম সদর উপজেলা কৃষক দলের বেলগাছা ইউনিয়ন কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই কৃষক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সদস্য সচিব জনাব রুকনুজ্জামান রুকু ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সদর থানা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব তাজুল ইসলাম তাজ। বিশেষ অতিথি উপস্থিত আছেন জেলা কৃষক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মন্তাজুর রহমান মন্তাজ। আরো উপস্থিত আছেন সাবেক পৌর যুব দলের দুইবারের সফল সভাপতি জনাব ওয়াজেদ আলী ঝিনুক ভাই। আরো উপস্থিত আছেন সাবেক পৌর যুব দলের সাধারণ সম্পাদক, সদর থানা যুব দলের সাধারণ সম্পাদক আমার বন্ধুবর ফারুক আহমেদ। আরো উপস্থিত আছেন সাবেক কুড়িগ্রাম সরকারি কলেজের সাধারণ সম্পাদক আমার বন্ধুবর জনাব হেলাল আহমেদ। আরো উপস্থিত আছেন সদর থানা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব রাসেল আহমেদ সহ স্থানীয় কৃষক দলের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বীগণ, প্রিয় কৃষক ভাইয়েরা।
শহীদ জিয়ার গণদল, খালেদা জিয়ার মনোবল, তারেক জিয়ার ভোটের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। সংগ্রামী সাথী ভাইয়েরা, আপনারা ইতিপূর্বে অনেক বক্তার বক্তব্য শুনেছেন। আমি ছোট্ট একটি কথা বলে শুরু করতে চাই। আপনারা জানেন মিশরের সৈয়দ কুতুব ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন ইসলামের দাওয়াত দিতে যান, উনি ইসলামের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, দাওয়াত শুরু করেন এবং যুবক ভাইদেরকে উদ্বুদ্ধ করেন। এক সময় এমনই দাঁড়ায় মিশরের যুবক সমাজরা রাস্তায় নামেন, আন্দোলন করা শুরু করলেন যে মিশরে ইসলাম রাষ্ট্র কায়েম করবে, ইসলাম শাসন, ইসলামের আলোকেই দেশ শাসন করতে হবে। তখন কি করলো মিশরের রাষ্ট্রপ্রধান ওই কুতুবকে রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়ে তাকে ফাঁসি কাস্টে দাঁড় করালেন। তাকে ফাঁসি দিবেন রাষ্ট্রদ্রোহী হিসেবে, মানে দেশে ষড়যন্ত্রমূলক কাজ করছে এই দায়ে। তখন ওনাকে ফাঁসি অর্ডার হয়ে গেল, ওনাকে ফাঁসি দিবেন। তার ঘন্টা খানিক আগে কারাগারের কর্তৃপক্ষ যে ইমাম থাকে, আপনারা জানেন ইমাম সাহেব থাকেন, উনি ওই কুতুব সাহেবের কাছে গেলেন, বললেন যে আপনার তো ফাঁসি হবে আর সময় আছে 1 ঘন্টা, তাই আমি আপনাকে কলেমা পড়ার জন্য এসেছি। তখন উনি বললেন, এই তুমি আমাকে কি কলেমা পড়াবা? তুমি যে কলেমা পড়ো সেই কলেমার জন্য সরকার তোমাকে বেতন দেয়, আর আমি যে কলেমা পড়ি, যে কলেমার দাওয়াত দেই, এই কলেমার জন্য আমার ফাঁসি হয়। সুতরাং তোমার কলেমা আর আমার কলেমার মধ্যে পার্থক্য আছে। আপনারা যারা এখানে আছেন তারাই প্রকৃত বিএনপির সৈনিক। এই রাত পর্যন্ত এই ঠান্ডা রাতে বসে আছেন। এই কথাটা কেনই বললাম শোনেন। এখন দেখেন, আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন নব্য বিএনপির ছড়াছড়ি। বিগত 17 বছরে যাদেরকে খুঁজে পাওয়া যায় নাই, তাদের জ্বালায় আজকে আমরা বসতে পারি না, তাদের জ্বালায় পার্টি অফিসের চেয়ার পাই না। সংগ্রামী সাথী ভাইয়েরা, 28 অক্টোবরের পর বাংলাদেশে যখন হরতাল, অবরোধ, অসহযোগ আন্দোলন শুরু হলো, যখন অসহযোগ আন্দোলন ডাক দিলেন, আমি সন্ধ্যাবেলায় কৃষক দলের নেতৃবৃন্দ, যুব দলের কিছু নেতৃবৃন্দ, তাঁতি দলের নেতৃবৃন্দ, মৎস্যজীবী দলের কিছু নেতৃবৃন্দ, আমরা যখন সন্ধ্যাবেলায় মশাল মিছিল দিলাম, মশাল মিছিল দেওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, ডিবি বাহিনী আমাদেরকে ঘেরাও করে ফেলে। আমি আবার আঞ্চলিক ভাষায় বলতে চাই, আপনারা বলেন না দোলাবাড়ি বলেন না, জমিবাড়ি বলেন না, আমরা সকলেই জমিবাড়ি দিয়ে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে একটি রাস্তায় যখন আমি উঠি, আমাদের এক ভাই বিএনপি করে সে আমাকে বলতেছে, আমি যখন দৌড়ে এসে হাঁপাচ্ছি, মানে আমি পানি খাবো, ওই মুহূর্তে আমাকে ওই বিএনপির ভাই বলতেছে যে তোমাদের জন্য আমরা বাসা থাকতে পারবো না, তোরা মিছিল করো, মিটিং করো, আমাদের শান্তি হারাম করতেছ, যাই হোক আজকে রাত্রে বাড়িতে থাকিও না। তা আমি বললাম, ভাই রে তুমি কি করো, কোন দল করো? বলে বিএনপি করি। আমি বললাম যে তুমি বিএনপি করো, তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, তুমি বাজার করতেছো, তুমি দিব্যি সবখানে বেড়াচ্ছ,
তুমি বিএনপি করো, আমিও বিএনপি করি। তুমি আমাকে বলতেছো আজকে রাত্রে বাড়িতে থাকিও না, সুতরাং তোমার বিএনপি আর আমার বিএনপির মধ্যে পার্থক্য আছে। আর আজকে তাদের এই জ্বালায় আমরা আজকে পার্টি অফিসে ঢুকতে পারি না, বসতে পারি না। সংগ্রামী সাথী ভাইয়েরা, কথাটা আমি এই জন্যই বললাম, আজকে আমি জেলা বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই নব্য বিএনপি, এই নতুন সরকারি বিএনপি, নতুন পাঞ্জাবি বিএনপি, তাদেরকে চিনে রাখেন। আপনারাও জানেন, আমরাও জানি, আগামীতে যারা দুর্দিনে ছিল, যারা রাজপথে ছিল, যারা পুলিশের মার খেয়েছে, যারা বাড়িতে থাকতে পারে নাই, তাদেরকেই পজিশন দিতে হবে, তারপরেই অন্যদেরকে দিতে হবে। রাজপথে থাকলো আলামিন, রাজপথে থাকলো হলো জৌলুর, আর পোস্ট দেবেন হলো কাউরিয়া কাদের, ওই মোল্লা কাদের চলবে না। আমি কারো নাম মেনটেন করলাম না, আমি উদাহরণ দিলাম। আজকে ওইখানে ষড়যন্ত্র হয়েছে, যেখানে আমি আজকের এই কৃষক সমাবেশ করতেছি, এখানেও ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্রকারীরা সারা জীবন ষড়যন্ত্র করছে, মৃত্যুর আগ পর্যন্ত ষড়যন্ত্র করবে। কাজেই তাদের কাজটাই হলো ষড়যন্ত্র করা। এইদিকে আপনারা মনে রাখবেন, সংগ্রামী সাথী ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের একজন রাখাল রাজা ছিল, গরিবের বন্ধু ছিল, কৃষকের সুখ দুঃখের সাথী ছিল। তিনি আর কেউ নন, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান। তিনি যখন দেশের ক্লান্তি লাগলে কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন, তখন বাংলাদেশের মানুষ দুবেলা দুমুঠো ভাত খেতে পারতেন না। আপনারা জানেন বাংলাদেশে প্রচুর জমি ছিল, কিন্তু খাদ্যের অভাব ছিল। উনি যখন ক্ষমতায় আসলেন, উনি চিন্তা করলেন বাংলাদেশের মানুষ 80% মানুষ কৃষক। উনি চিন্তা করলেন যদি কৃষক বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। তারা এই ধারাবাহিকতায় স্লোগান দিলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আগামী স্বনির্ভর বাংলাদেশ। তাই উনি প্রথমেই খাল খনন পদ্ধতি শুরু করলেন, তারপর কি করলেন, ইরিগেশন পদ্ধতি শুরু করলেন। এই ইরিগেশন শুরু করার কারণে আমাদের কি ধান উৎপাদন বৃদ্ধি হলো। সংগ্রামী সাথী ভাইরা, আমাদের আপনারা জানেন আমরা সব সময় যুদ্ধ করে এসেছি। বিএনপি মানেই যুদ্ধ করে আসা দল। আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি প্রেসিডেন্ট হওয়ার আগেই বাংলাদেশের যখন উনি ছিলেন সেনাপ্রধান, মেজর ছিলেন, তখন উনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য উনি 9 মাস যুদ্ধ করেছিলেন। তারাই ধারাবাহিকতায়, তারাই সহধর্মিণী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার আগেই উনি দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলেন, তারপরেই উনি প্রধানমন্ত্রী হয়েছেন। এই জন্যই বলে ওনাকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার এই ধারাবাহিকতায়, তার এই উত্তরাধিকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও বাংলাদেশের মানুষের ভাত এবং ভোটের অধিকার আদায়ে যুদ্ধ করেছেন দীর্ঘ 17 বছর। তাই বাংলাদেশ বিএনপি মানেই বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যুদ্ধ করার দল, তার নামেই হলো বিএনপি। সংগ্রামী সাথী ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশের মানুষ যখন খাদ্যের অভাব ছিল, তখন আমাদের দলের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে চিন্তা করেছিলেন। তার এই ধারাবাহিকতায়, তার এই উত্তরসূরি, তার এই সন্তান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি চিন্তা করলেন
বাংলাদেশের মানুষ 80% মানুষ কৃষক। তাই উনি নতুন করে স্লোগান দিলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ। তাই তিনি আমাদের সারা বাংলাদেশের কৃষক দলের নেতৃবৃন্দকে ঢাকায় ডাকলেন, কৃষকদের দিয়ে আমাদের প্রশিক্ষণ দিলেন, কৃষকদের দিয়ে আমাদের কৃষক নেতৃবৃন্দদের দিয়ে প্রশিক্ষণ দেওয়ার পর তিনি আমাদেরকে বললেন, আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় নিজ নিজ জেলায় যাবেন, প্রত্যেকটি ইউনিয়ন কৃষক সমাবেশ করবেন, আপনারা কৃষকের কাছে শুনবেন কৃষক কি চায়, আগামীতে কি করলে বাংলাদেশ ভালো থাকবে, কৃষক ভালো থাকবে। তিনি বললেন, আমিও মানুষ, আমিও ভুল করতে পারি, আমি এমন নয় সবকিছু আমি জানি, এমনও হতে পারে বাংলাদেশের ওই প্রার্থী কৃষক তারও মাথায় ভালো কিছু থাকতে পারে, তাই আমি তাদেরও পরামর্শ নিতে চাই। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে কৃষক সমাবেশ হচ্ছে। আপনারা কি বলতে পারবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোন রাষ্ট্রপ্রধান বা কোন প্রধানমন্ত্রী এরকম আপনাদের ইউনিয়নে এসে কৃষক সমাবেশ করেছিলেন? তাহলে আমরা ভাগ্যবান যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটি ইউনিয়নে কৃষক সমাবেশ করতে এসেছেন এবং কৃষকদের কথা শুনতে চান। উনি কৃষককে ভালোবাসেন। ওনার বাবা ছিল রাখাল রাজা, উনিও ছিলেন রাখাল রাজা। উনি কৃষককে প্রাধান্য দেন এবং আগামীতে ক্ষমতায় আসলে উনি কৃষকদেরকেই সবসময় ভালো রাখবেন। সংগ্রামী সাথী ভাইয়েরা, আমি অনেক রাত হয়েছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা জানেন আমাদের বাংলাদেশ, আজকে যে বাংলাদেশ, এই বাংলাদেশ 17 বছর ফ্যাসিস্ট হাসিনা শাসন আমলে আমরা কথা বলতে পারি নাই, আমরা রাস্তায় নামতে পারি নাই, আমাদের মা বোনরা রাস্তায় হাঁটতে পারে নাই, মানুষের কোনো নিরাপত্তা ছিল না, গুম হতো, যখন তখন মানুষ ঘুমতো, রাত্রে ঘুমাতো, বিবিরা আসি তুলে নিয়ে যেত, পরের দিন থেকে দেখা যায় নিখোঁজ। সংগ্রামী সাথী ভাইয়েরা, জুলাইয়ের অভ্যুত্থান একদিন হয় নাই, দীর্ঘ 17 বছরের যুদ্ধের ফল জুলাইয়ের অভ্যুত্থান 5 আগস্ট। অনেক বহু রক্তের বিনিময় আমাদের বিএনপি নেতাকর্মী 400 জন নেতাকর্মী মারা গিয়েছে। অনেক ছাত্রদের জীবনের বিনিময় 5 আগস্ট সৃষ্টি হয়েছে, দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। আজকে যে দেশ চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার, আমি তার উদ্দেশ্যে বলতে চাই, অনেক রক্তের বিনিময় দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবেসে আপনাকে ক্ষমতা হস্তান্তর করেছে, বাংলাদেশের আমানত আপনার হাতে তুলে দিয়েছে। এখন শুনতেছি আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন যে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিবেন। আমি দীর্ঘতার সঙ্গে যোগ দিয়ে বলতে চাই, বাংলাদেশের মানুষ সংসদ নির্বাচনের আগে কোন ক্রমেই স্থানীয় নির্বাচন মেনে নেবে না। কারণ বাংলাদেশে জনগণের সরকার ছাড়া বাংলাদেশের উন্নতি হবে না। আপনারা এখন চাউলের দাম কি কম? দ্রব্যমূল্যের দাম কম? আমরা শুধু একটা জায়গায় আমাদের উন্নতি হয়েছে। আগে কথা বলতে পারতাম না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না, বাসায় ঘুমাইতে পারতাম না, এখন শুধু সেটুকুই পাচ্ছি। কিন্তু দ্রব্য মূল্য বাজারে গেলে আমাদের মাথায় হাত দিতে হয়। দ্রব্যের মূল্যের দাম দিনকে দিন বাড়তেছে। তার কাজেই বলবো, বর্তমান সরকারকে বলবো, আপনার সময় কালক্রমণ করবেন না। আগামী জুন জুলাই থেকে আগস্টের মধ্যে আপনি সংসদ নির্বাচন দেন। বাংলাদেশের জনগণ তাদের ভোট দিয়ে যাকেই ক্ষমতা দিবে তিনি দেশ শাসন করবেন। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
17 বছর যুদ্ধ করেছেন। কিসের জন্য যুদ্ধ করেছেন? ভোটের জন্য যুদ্ধ করেছেন। উনি কখনোই বলে নাই আমাকে ভোট দিতে হবে। উনি বলেছেন আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দিবেন। সংগ্রামী সাথী ভাইয়েরা, আপনারা জানেন আমাদের দেশ নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি উনার নিজ বাড়িতে ছিলেন। বাংলাদেশের যে সরকার ছিল ফ্যাসিস্ট হাসিনা, উনি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে তার নিজ বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এক কাপড়ে। ওই দিন আমার নেত্রী দু চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন এর বিচার বাংলাদেশের জনগণ করবে। আমার মনে হয় ওই দিন আমার নেত্রীর চোখের পানি আল্লাহ তাআলা শুনেছেন। তার এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণ এবং ছাত্র সমাজ এমনই বিচার করেছেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে আছেন, ওই খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মাটিতে নাই। সংগ্রামী সাথী ভাইয়েরা, কথাটি এই জন্যই বললাম, শিক্ষণীয় বিষয়। যেমন কর্ম তেমন ফল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন, আমাদের ছাত্র দল, যুব দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল সবার উদ্দেশ্যে বলেছেন, প্রত্যেকটি নেতাকর্মীর উদ্দেশ্যে বলেছেন, প্রত্যেকটি নেতাকর্মীর দায়িত্ব বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করা। কোন নেতাকর্মীর দ্বারায় বাংলাদেশের মানুষের যেন চুল পরিমাণ ক্ষতি না হয়। আজকে যারা এখানে নেতৃবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের দ্বারায় এই এলাকার কোন মানুষের যেন কোনো ক্ষতি না হয়। আপনাদেরকে আপনাদের এলাকার মানুষের আস্থা অর্জন করতে হবে, ভালোবাসা অর্জন করতে হবে। আপনাদের কথায় তবেই মানুষ ভোট দিবে। আগামীতে যে ভোট হবে, এই ভোট আর যেমন তেমন ভোট হবে না। আগামীতে যে ভোট হবে, এই ভোট হবে ভোট যুদ্ধের লড়াই। সংগ্রামী সাথী ভাইরা, আগামী দিনে দিনের ভোট রাত্রে হবে না। বিনা ভোটে 153 জন এমপি হবে না। আগামীর ভোট মামা আর খালুর ভোট হবে না, যাকে বলে ডামি নির্বাচন, সেই ভোট হবে না। আগামীর ভোট হবে জনগণের ভোট। জনগণ যাকে খুশি তাকেই ভোট দিবে, যাকেই পছন্দ করবে তাকেই ভোট দিবে। সংগ্রামী সাথী ভাইরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আগামীতে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ, কুড়িগ্রামের কৃতি সন্তান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই জিন্দাবাদ, কুড়িগ্রামের কৃতি সন্তান সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ভাই জিন্দাবাদ, কৃষিবিদ হাসান জাফির তুহিন জিন্দাবাদ, ফজলুল ইসলাম বাবুল ভাই জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ রিপন রহমানকে, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আহ্বায়ক। আপনারা দীর্ঘক্ষণ ধরে ঠান্ডার রাত্রে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের এই সমাবেশ উপভোগ করলেন। আপনারা ধৈর্যের পরিচয় দিবেন। সমাবেশ শেষে হয়তো বা এখানে হালকা আপনাদের শূন্যতার ব্যবস্থা রয়েছে। আপনারা যেভাবে বসেছিলেন ঠিক সেইভাবেই বসে থাকবেন। এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই আলোচনা সভার কর্মী সম্মেলনের সমাপনী বক্তব্য দিবেন অত্র এই ইউনিয়নের আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং কৃষক নেতা বাবলু মিয়া।